এই যে দেখেন মনসামঙ্গল তো, যার ফলে একটা কনফিউশন লাগে। সবাই কবি, এন্ড কে প্রধান কবি, কে অন্যতম কবি, কে হচ্ছে আদি কবি, একটা কনফিউশন লাগে। আমি প্রথমে কিছু জিনিস ক্লিয়ার করব। দেখেন মনসামঙ্গলটা কি। মধ্যযুগে শ্রীকৃষ্ণ কীর্তন বা মঙ্গল কাব্য হচ্ছে, দেখেন শব্দটা কি, মঙ্গল। এখন মধ্যযুগে আমরা জানেন তো, আমাদের এই দেশে ভারতবর্ষে মুসলমানদের আধিপত্য বা কি বলে, আমাদের যে মানে মুসলমান হয়ে ওঠা অনেক পরে হয়েছে। আপনার আমার 3 4 পুরুষ আগে দেখলেই দেখবো সবাই হিন্দু ছিল। সুতরাং কি বলা যায়, এটা মুসলমান হয়েছে বলে শুকরিয়া আদায় করা যায়। আবার ওই হিন্দু বলে আবার কটাক্ষ করা কিন্তু আমাদের সুযোগ নেই, কারণ আপনাদের প্রত্যেকেরই, আমাদেরই সবারই 3 4 পুরুষ আগে হিন্দু ছিল। তো সেটাই ওই হিন্দু আমলে, শ্রীকৃষ্ণ কীর্তন আমলে যে সাহিত্য যা রচনা হইতো, সব সাহিত্য রচিত হইতো দেবীকে কামনা করে, দেব দেবতা যা ছিল। এখন আপনি এরকম করে বেশ কিছু মঙ্গল কাব্য পাবেন। মনসা মঙ্গল পাবেন, হচ্ছে অন্নদা মঙ্গল, কি অন্ন, তারপরে পাবেন হচ্ছে চণ্ডী মঙ্গল। এরকম মঙ্গল মানেটা কি? মঙ্গল মানে হচ্ছে ভালো কামনা করা। এখন যে যার দেব দেবীর কল্যাণ কামনা করতো, উল্টা হয়ে যেত। মানুষ দেবীদের কাছ থেকে নিজের কল্যাণ চাইবে, কিন্তু উল্টা দেবীদের কল্যাণ চালা হয়তো। যাক, এটা আমি আসলে ধর্মকে কটাক্ষ করার সুযোগ নেই, এটা কোনোভাবেই না। তারপর আমি জিনিসটা উল্লেখ করে বললাম যে মনসা মঙ্গল হচ্ছে, মনসা হচ্ছে কে, মনসা হচ্ছে সাপ। এই যে দেবী সাপকে, মনসাকে আপনারা ওই বা বেহুলা, লাখিন্দর এইগুলোর কাহিনী শুনছেন না? আচ্ছা, এখানে একটা কমেন্ট করতে চাই, আপনারা দেখছেন কে কে কুমিল্লায় যে বেহুলা, তারপরে হচ্ছে বেহুলার স্বামীর নাম কি, ওটা এর কি বেহুলা, তারপরে যে ওদের বাসরঘর, বেহুলার বাসরঘর দেখছেন? বাসরঘর দেখছেন কে কে, সেটা জানতে পারেন। ফ্রি ক্লাস, পেড ক্লাস সবইগুলো ভালো লাগে। শাহনাজ সুলতানা, তুষু, আপনি কি নাম চেঞ্জ করছেন? সুখ পাখি কি নাম চেঞ্জ করে অন্য কোনো নাম নিল কিনা? ওকে, ঠিক আছে, বুঝছেন, এরকম কামনা থাকে। এখন এই যে মনসা মঙ্গল, এর মধ্যে অন্যতম একটা কাব্য বা বই হচ্ছে মনসা মঙ্গল। আসলে মধ্যযুগের সেই সময় কেউ তো সাহিত্য রচনাই করতো না। সাহিত্য মানুষ যা লেখালেখি করত, সব হচ্ছে দেবীকে উৎসর্গ করে, কিংবা তার স্রষ্টাকে ভালোবেসে, বা তার স্রষ্টার থেকে কল্যাণ কামনা করে, বা তার কল্যাণ কামনা করে লেখা হইতো। এখন তার মধ্যে অন্যতম বইটা হচ্ছে এই মনসা মঙ্গল। এখন মনসা মঙ্গলের মধ্যে যখন কবিদের নাম আসে, আমাদের কনফিউশন লাগে, কে হচ্ছে আদি কবি, কে হচ্ছে প্রধান কবি, কে অন্যতম কবি, কেউ জনপ্রিয় কবি। এখন আমি আপনাকে বলি, এই জনপ্রিয় কবি এটা যা জেনে রাখেন, কিন্তু যদি স্যার এটা মনে থাকতেছে না, তার দরকার নেই, আপনি বাদ দেন। তারপর হচ্ছে অন্যতম কবি, এটা বলেন যে মনে থাকতেছে না, তাও বাদ দেন, সমস্যা নাই। কিন্তু এই দুইটাকে মনে রাখেন, এই দুইটাকে বাদ দিবেন, সাইড করে চলবেন, কোনো সুযোগ কিন্তু নাই। আমি কিন্তু বাদ দিচ্ছি না, পড়বেন সবই। দেখেন দুনিয়ার মধ্যে এই সাজেশন দেওয়া দুনিয়ার সবচেয়ে সস্তা সাজেশন আর সহজ সাজেশন, যে বইয়ে যা আছে পড়া ফেলাবেন। এটা দুনিয়ার সব শিক্ষক এই কথা বলে, আর বই যা আছে সব পড়া ফেলাবেন। ভাই বইয়ে যা আছে সব পড়া ফেলাই তো আর জন্য তো আর শিক্ষক আপনার কাছে আসি নেই। শিক্ষকের কাছে আমরা যাই কি, স্যার জানি সব পড়তে হবে, কিন্তু এর মধ্যে কোনটা পড়াটা বেশি গুরুত্বপূর্ণ, আমিও চাই কিছু বাদ দিতে, কিন্তু কোনটা বাদ দিব। আমি যদি বাদ দেই, অভিজ্ঞতার আলাদা আমাকে ভুল হতে পারে। আপনার ভাই যেহেতু এই বিষয়ে অভিজ্ঞতা বেশি, স্যার একটু বলে দেন কোনটা আমি বাদ দিতে পারি। এরকম কথা। ভাই আপনি পড়বেন সবই, কিন্তু আমি যেটা সাজেশন করতেছি, এই দুটো থেকে তেমন একটা প্রশ্ন হয় না। প্রশ্ন যা হয় এই দুইটা কি, আদি কবি আর হচ্ছে প্রধান বা শ্রেষ্ঠ কবি। এখন এটা মনে রাখবেন কিভাবে ভাই, যে শ্রেষ্ঠ সে কি, যে বিজয় লাভ করছে সে হচ্ছে শ্রেষ্ঠ, তাই না? আর হচ্ছে প্রধান, এই দেখেন দেখেন গুপ্ত, শুধুমাত্র গুপ্ত এখন না, ঠিক আছে? গুপ্ত খালি ইউনূস সরকার আমল বা হাসিনা পলানোর পর থেকে গুপ্ত সংগঠন না, তার মানে আগে আদিমকাল মধ্যযুগে কি ছিল, গুপ্ত ছিল। ওকে, তার মানে দেখেন সেই তো প্রধান যে বিজয় লাভ করছে। আর এদিকে মনে রাখবেন কানা আর হরিও মানেও কিন্তু সাপ। এবার মনে রাখবেন যে কানা হরছিল, ওই দেখেন মনসা মানে সাপ না, এই যে খেয়াল করেন, মনসা মানে সাপ, এদিকে কানাও কি, এই হরি মানেও সাপ। এখন মনে রাখবেন কি, যাক গালি দিলাম না, এটা কি বলা যেতে পারে, নালার পুত বা যেটাই হোক, বান্দির পুত যে কি খাইছে, সাপের সবল খায়া কানা হয়ে গেছে। তাহলে এই যে মনসা মঙ্গলের আদি কবি বা আদি কবি মানে কি বুঝেন কিনা, অর্থাৎ শুরুর একেবারে শুরুর কবি কে, প্রথম কাকে দিয়ে শুরু হয়েছিল, এই যে আদি কবি। আদি মানে একদম শুরুর কবি, প্রথম কবি। এটা আমি যদি বলি প্রথম, আদিকে আমরা এমনি করে চিন্তা করতে পারেন যে প্রথম, তাহলে প্রথম হচ্ছে কানাহরি দত্ত। এখন কানাহরি দত্ত প্রথম, একটা শ্রেষ্ঠত্ব কিন্তু দুই রকম হয়। কিরকম, কেউ একদম প্রথম বাংলাদেশের ক্রিকেট শুরু করেছিল ধর আকরাম খান, তাহলে প্রথম, সে প্রথম দিক থেকে শ্রেষ্ঠ।
কিন্তু সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড় যদি বলেন তাহলে কার নাম নিতে হয়? যাক, যার নাম নিতে হয়, এটা একটা দালাল, এর নাম নিলাম না, তো নিতে তো হয়, অস্বীকার করার সুযোগ নয় যে শ্রেষ্ঠ। ঠিক এরকম একটা বিষয় যে প্রথম এক জিনিস, শ্রেষ্ঠ আরেক জিনিস। আপনি আচ্ছা, এখানে একটা কথা আসে, আপনারা জবে কি হইতে চান? শ্রেষ্ঠ হইতে চান নাকি প্রথম থাকতে চান? এটা মনে রাখেন। দেখেন, যে কোনো উপায়ে বিজয় লাভ করাটাই হচ্ছে প্রধান, যে আমাকে জয় হইতে হবে, একটা চাকরি পাইতে হবে, এইটা হচ্ছে বড় বিষয়। কিন্তু আপনি চাইতেছেন সব মুখস্থ করে ফেলাবেন, তারপর খুব ভালো করে নিবেন, তারপর কিছু হইল না, সেটার থেকে বরং কিছু হওয়া তাও বেশি লাভ। মনস্বর দেবীকে কেন্দ্র করে লেখা, এটাকে মনিকা রয়, আচ্ছা যাক, ভালো বলছেন। এরপরে ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা সাজেদা আক্তার, ঠিক আছে। আমি তাহলে এখানে যা আলোচনা সারা বলতে পারছি, এটা আমি সামারি করে টেনে শেষ করে দেই। মনসা মঙ্গলের মধ্যে অন্যতম কবি মানে হচ্ছে, অনেক কবি তো, এই মনসা মঙ্গল তো একটা বই, এটা তো এককভাবে কেউ লেখেন নাই, অনেকে মিলে তারপরে লিখছে। এখন এই লেখার মধ্যে শুরুর কবি, আদি কবি হচ্ছে কানা হরিদত্ত। মনে রাখবেন কিভাবে, যে মনসার কামড় খায়া, সাপের কামড় খায়া হালায় কানা হয়ে গেছিল, এদের হরিতে হালা, আচ্ছা যেমনি মনে রাখেন। আর এদিকে মনে হচ্ছেন প্রধান কবি বা শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্ত, ঠিক আছে, বিজয় ছিল গুপ্ত, প্রধান বা শ্রেষ্ঠ, এই জন্য সে বিজয়ী। আর বাকি দুইটা কম গুরুত্বপূর্ণ। চলে যাই পরের টপিকে। চণ্ডীদাসের ভাবশিষ্য ছিলেন জ্ঞানদাস, আর বিদ্যাপতির ভাবশিষ্য কে ছিল? কে ছিল? গোবিন্দচন্দ্র দাস। এই গোবিন্দচন্দ্র দাসকে কিন্তু আরো কিছু বলা হয়, এই গোবিন্দচন্দ্র দাসকে কিন্তু বলা হয় স্বভাব কবি। আচ্ছা, সেটা এখানে উল্লেখ করলাম না, কারণ স্বভাব কবিও নিয়েও আবার কনফিউশন আছে, সেই কনফিউশনটা আমরা সামনে দূর করব, ঠিক আছে? তো এটা সামনে দূর করি। শুধু আপাতত এটা বলি, এটা মনে রাখবেন কিভাবে। এটা মনে রাখার জন্য খেয়াল করছেন, এর নাম বিদ্যা আর এর শিষ্য ছিল জ্ঞান। তার মানে এই কনফিউশনটা প্রশ্ন আসলে মনে রাখবেন উল্টা, যে চণ্ডীদাস এর ভাবশিষ্য ছিল জ্ঞান, আর বিদ্যা এর ভাবশিষ্য ছিল গোবিন্দ। তার মানে এখানে বিদ্যার ভাবশিষ্য, নিশ্চয় এর বাইরে তোর প্রশ্ন আসবে না, কনফিউশন আসে, আপনি প্রশ্ন করবে বিদ্যাপতির ভাবশিষ্য ছিল জ্ঞান দাস, আপনি মনে রাখবেন বিদ্যা আর জ্ঞান ভাই একসাথে হইতে পারে না, মনে রাখবেন এক ঘরে দুই পীর থাকতে পারে না। এরকম যে বিদ্যাপতির শিষ্য ছিল জ্ঞান দাস, না, হইতেই পারে না, উল্টা, ঠিক আছে? এইভাবে করে মনে রাখতে পারেন ইনশাল্লাহ। আমরা খুব চেষ্টা করতেছি। লাখিন্দর কি ব্যবসা করে দেখছিলেন? স্যার আমি করেছি, আমি কিভাবে নিবন্ধন এক্সাম দিতে পারি, কোথায় এবং করব বুঝতেছি না। আচ্ছা ভাই, বুঝা খুব সহজ, খুব কঠিন না। আমরা আপনাদের এই সহজ বুঝার জন্য দেখেন জব ফোকাস, সমাজসেবা স্পেশাল একদম ফুল কোর্স। এখানে ক্লাস, বই, কিভাবে কিভাবে পরীক্ষা দিবেন, কিভাবে রিটেন আসবে, সবগুলো বিষয়ে টোটাল গাইডলাইন নিয়মিত থাকবে, ঠিক আছে? আমি জাস্ট ক্লাসে মনোযোগ দিচ্ছি, আপনারা যা শুধু উপরে একেবারে সবকিছু দেওয়া আছে, সেই অনুযায়ী আপনারা নক দেন, জিজ্ঞাসা করেন, জেনে নেন। খুব সহজ, ঠিক আছে, কঠিন না, আমরা দিয়ে রেখেছি। আসেন পরের টপিকে। হ্যাঁ, কারো যদি কোনো প্রশ্ন থাকে দ্রুত করতে পারেন। সামিয়া ইসলাম, আসেন তাহলে কি মনে রাখবেন, বিপরীত করে মনে রাখবেন। আচ্ছা, এবার আসি ভাবশিষ্য কি। ভাবশিষ্য অর্থাৎ এই যেমন আমরা একটা শুনছেন ইস্পা, নাম শুনছেন ইস্পা? ইস্পাটা হইতেছে ওই যে আমরা মনে রাখেন অ্যারিস্টটল, প্লেটো, তারপরে সক্রেটিস, নামগুলো শুনছি না? আমাদের কনফিউশন হয় কার জানি কে কি লাগে, এই কনফিউশন দূর করবে এটা। এসে হচ্ছে সক্রেটিস, পেতে প্লেটো, পিতে প্লেটো, এতে অ্যারিস্টটল, এতে আলেকজান্ডার। তো এরকম ভাব শিষ্য মানে একজনের শিষ্য আরেকজন, একজনের শিষ্য হয়েছে আরেকজন, ঠিক এরকম চণ্ডীদাসের ভাব শিষ্য। চণ্ডী থেকে কে ভাব পাইছে, কে জানছে, কে জ্ঞানী হয়েছে, সেটা হচ্ছে জ্ঞান দাস। আবার বিদ্যাপতি থেকে হয়েছে গোবিন্দচন্দ্র দাস। এগুলা সবাই মধ্যযুগের কবি। এবার দেখেন আর একটা জিনিস আসছে, যে স্বভাব কবি কাকে বলা হয়? গোবিন্দচন্দ্র দাসকে স্বভাব কবি বলা হয়। এটা একটা বুঝার বিষয় আছে, স্বভাব কবি এইটা আবার কাকে বলে, এইটা আবার কি জিনিস। আপনারা কমেন্ট অব্যাহত রাখতে পারেন, কমেন্টে যা কোনো প্রশ্ন, এই ধরনের কনফিউশনের গুলোর কি বুঝলেন, কি বুঝলেন না, কি আলোচনা করতে হবে, কোন জিনিসটা জানতে চান, সেরকম অবশ্যই কমেন্ট করবেন। তো দেখেন স্বভাব কবি, স্বভাব কবি মানে হচ্ছে এই মানুষটা যা বলতো তাই কবিতা হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ কি বলবো, এই মানে যা বলেন, মানে অর্থাৎ তার স্বভাবে সে হাঁটতে গেলে, চিন্তা করতে গেলে, বলতে গেলে, আমাদের একজন আছে না হানিফ সংকেত, দেখে না সুন্দর মতো মিলায় মিলায় সবকিছু বলে, এরকম কিছু জিনিস থাকে। তো এই গোবিন্দচন্দ্র দাস ছিল সেই মধ্যযুগের স্বভাব কবি, তার কবিতা ছিল তার স্বভাবে। আসি এবার স্বভাব কবি আরেকজনও আছে, সে কি? বীজ মাধব। বীজ মানে দুই ঠ্যাং, মানে এটা পাখি, বীজের একটা পড়াচ্ছি,
বুঝে ফেললাম। দ্বিজ মানে হচ্ছে পাখি, অর্থাৎ দুই পায়ে জন্মজার, অর্থাৎ দুই পা নিয়ে জন্মজার, ওই যে পাখির দুইটা ঠ্যাং থাকে, ওটা অনেক বিষয়। দ্বিজ মাধব একজন কবি, এখানে কিন্তু আবার পাখি বললেন না। এই যে এই একটা বিপদ লাগে, কোনটা কি বুঝাতে যাবো, একটা থেকে একটা পড়াই, এরপরে আপনারা বুঝে রাখবেন আরেকটা। তো যাক, দ্বিজ মাধব কি, একজন হচ্ছে কবি। এখন শুধু পার্থক্য কে দুজনের মধ্যে, গোবিন্দচন্দ্র দাস আর দ্বিজ মাধবের মধ্যে, এই যে চণ্ডীমঙ্গল। অর্থাৎ আমাদের যখন কখনো প্রশ্ন আসবে স্বভাব কবি কে, দিতে হবে গোবিন্দচন্দ্র দাস। আর যখন প্রশ্ন আসবে চণ্ডীমঙ্গলের স্বভাব কবি কে, তখন মনে রাখতে হবে দ্বিজ মাধব। ওকে, আচ্ছা, এমডি তালেব খান বলল ভর্তি হতে চাই, ধন্যবাদ। জাস্ট এই যে আমাদের নাম্বারটা আছে, এই নাম্বারে আপনি হচ্ছে নক দেন, ঠিক আছে? আমরা ডিটেলস আলোচনা, তারপর হচ্ছে পদ্ধতি প্রক্রিয়া সব করে দিবে। এই নাম্বারেই জাস্ট টাকা পাঠিয়ে এই নাম্বারেই হচ্ছে জাস্ট নক দিয়ে দিবেন। ওকে, তারপর আসি পরের প্রশ্নে, পরের টপিকে। আজকের এই ক্লাসটা একদম ফুল মনোযোগ দিয়ে করবেন। মনোযোগটা করার পর আমরা কিন্তু এইটার উপর একটা পরীক্ষা নিব। আমরা আমাদের যে কোর্সের মধ্যে আমরা এমন ভাবে পড়াই যে একটা পড়েছেন কিনা, কারণ পড়ার আগ্রহ হয় আবার হয় না, আবার ভুলে যাই। এইটার জন্য আমরা প্রতিটা টপিকের সাথে প্রতিদিন ক্লাস আছে, পরীক্ষা আছে। এই ক্লাসের সাথে যখন পরীক্ষা হয় তখন কিন্তু আপনার আর কনফিউশন বা ভুল হওয়ার কোনো সুযোগ থাকছে না, কারণ একদিকে ক্লাস, তার উপরে পরীক্ষা। কি বুঝতে পারলেন সেই জিনিসটা মাথায় রাখতে পারবেন। স্যার এইগুলো কি বইতে আছে? হ্যাঁ, অবশ্যই আছে, আমাদের সাহিত্যকর্ম তো আছেই, তবে বইতের মধ্যে এরকম কনফিউশনাল আকারে নাই। আমরা জিনিসটা আরেকটু ডিটেইলস করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। ওকে, এটা বিভিন্ন সালে প্রশ্নতে আসে। এবার দেখেন নাগরিক কবি, ভাই নাগরিক কবি নামটা আসলেই আমাদের মাথায় আসে শামসুর রাহমান। কিন্তু জবে তো ভাই এত সহজ সস্তা জিনিস দিবে না, সেখানে দিবে পেঁচাইয়া, সেখানে দিবে কি করে, এই যে একটু এলোমেলো করে দিবে বা কনফিউশন লাগানোর চেষ্টা করবে। এই জন্য ক্লিয়ার করে বলি, আধুনিক যুগের নাগরিক কবি হচ্ছে সমর সেন। আবার বলি, নাগরিক কবি বললে কার নাম মাথায় আসবে? শামসুর রহমান। আধুনিক যুগের নাগরিক কবিকে সমর সেন। আর যদি বলা হয় আমাদের ইতিহাসের প্রথম নাগরিক কবিকে, সেটা হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকর। কি মনে রাখবেন? ভারতচন্দ্র রায় গুণাকর। আচ্ছা, একটা প্রশ্ন করি, দেখেন একটা প্রশ্ন এসেছিল, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ভাই এই প্রশ্নটা অনেকেই পারে না যে এই প্রশ্ন, এই কথাটা কে বলেছে, অথচ এই কথা যে কে বলেছে তার নামের মধ্যে উত্তর আছে। দেখেন তো পান কিনা। আমি দেখলাম যে আপনাদের মধ্যে এই চূড়ান্ত ক্লুটা ধরতে পারতেছেন কিনা, এই মেধাটা আপনারা ব্যবহার করতে পারছেন কিনা। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই বাক্যটা কার? কেউ গুগলে সার্চ দিয়েন না, এমনি চিন্তা করে আপনি বের করেন, দেখি পারেন কিনা, এবং আপনি পারলেন কিভাবে সেটাও বলেন। চুমকি বিশ্বাস, এটা কি সমাজ কোনো পদে আসবে? শুধু ভাই সমাজ কোনো পদ বলে আমরা তো শুধু পড়াচ্ছি না, সমাজ কোনো পদের জন্য আমাদের কোর্স রয়েছে, কিন্তু আজকে যা পড়াচ্ছি সেটা হচ্ছে এমন কোন জব নাই ভাই। সব তো সবই তো ঘুরে ফিরে, রসুনের সব গোড়া তো এক জায়গায়, তাই না? ওই সাহিত্য সবগুলো তো একই রকমই পড়া, একই ধরনের প্রশ্ন, একই হচ্ছে প্যাটার্ন। হ্যাঁ, এই যে দেখেন ভারত, এই ভারতের মাঝখানে কেটে দিলে হয় হচ্ছে ভাত। এই তিনিই বলছিলেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ঠিক আছে, ওকে। তারপরে আসি শামসুর রহমান, এটা নিয়ে আলোচনা শেষ হলো। পরের টপিকে বিজয় নিয়ে। বিজয়, যেমন রাসুল বিজয়, এটা লিখেছিল জৈনুদ্দিন। আমাদের কনফিউশন লাগে, রাসুল বিজয় আমরা অনেকেই বলি এটা হচ্ছে আব্দুল হাকিম লিখছিল, তাই এই জিনিসটা করা যাবে না, এটা আমাদেরকে একটু সুযোগ করে মনে রাখতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকর, একটা মারামারি লাগেন কে অন্নদামঙ্গল কাব্যের ঈশ্বর পাটনি, এটাকে বিপাশা দাস। ঠিক আছে, আপনারা আপনাদের কি লজিক এবং উত্তরটা কি করেন, হাজির করেন, ডকুমেন্টসটা কি সেটা হাজির করেন। এবার দেখেন, আসলে দেখেন প্রত্যেক সময় আসলে এই মুসলিম সাহিত্যটা ইমপ্রুভ হয়েছে অনেক পরে এসে। মধ্যযুগে মুসলিম সাহিত্যটা কিছুটা ইমপ্রুভ হয়েছে গিয়াসউদ্দিন আজম শাহর আমলে, আর বাকিটা হয়েছে ওই কাজী নজরুল আর হচ্ছে আমাদের এই মীর মোশাররফ হোসেন, মীর মোশাররফের এর মাধ্যমে।
এছাড়া দেখেন প্রত্যেকে কিন্তু তার ধর্মে বিজয় গাথাই। দেখেন আমাদের সাহিত্যটা আসলো কেন? মানুষ এখন কবিরা সাহিত্যিক লেখে নারী নিয়ে, চাঁদ নিয়ে, শিশু নিয়ে, ফুল নিয়ে, নদী নিয়ে, বৃষ্টি নিয়ে। এটা হচ্ছে এখনকার সাহিত্য লেখার ইচ্ছা বা আগ্রহ। মানুষ তো কোনো না কোনো জায়গায় মারামারি করার তো কারণ লাগে, তাই না? এই যে আর্জেন্টিনা, ব্রাজিল, আমরা মারামারি কেন করি? মজা পাই। তো এরকম একটা কারণ লাগে। মধ্যযুগে সাহিত্যটা কেন রচিত হইতো? ভাই, যে যার ধর্মটাকে শ্রেষ্ঠ করে দেখানোর জন্য, হাইলাইট করে দেখানোর জন্য, অনেক কাছে প্রচার করার জন্যই মতো সাহিত্য লিখত। এবার আমরা দেখতে পাচ্ছি যে রসুল বিজয় কে লিখেছিল? জৈনুদ্দিন। আর শ্রীকৃষ্ণ বিজয়, ঠিক এটা দেখার পর দেখা গেছে যে সবার আগে কোনটা লেখা হয়েছে? সবার আগে মনসা বিজয় লেখা হয়েছে। কে? বিপ্রদাস পিপিলাই। ওকে, মনে রাখতে পারেন এভাবে, মনসা আর হচ্ছে পিপি বা পিপিপ্রা বা এরকম করে মনে রাখতে পারেন। আর রসুল বিজয়, রসুল, আর হচ্ছে জৈনুদ্দিন। এই যে দিন, দিন তো আরবি শব্দ, তাই না? যে দিনের দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো, এবার মনে রাখবেন, না তো কনফিউশন লেগে যায় তো। কারণ তখন বলবে মনসা বিজয়, রসুল বিজয় কি শ্রীকৃষ্ণ বিজয়, আপনি দিয়ে ফেলাইলেন শ্রীকৃষ্ণ বিজয় লেগেছে জৈনুদ্দিন, শেষ। তাহলে শ্রীকৃষ্ণ বিজয় জৈনুদ্দিন লেখে নাই, এটা বুঝার সিস্টেমটাই হচ্ছে এইভাবে। দেখেন জৈনুদ্দিন, এখানে দিন আছে আর এখানে রাসুল আছে, সুতরাং একজন মুসলমানই তো কি করবে? রাসুলের বিজয় গাথা নিয়ে লিখবে। এবার মনসা বিজয়, মনসা এটা মধ্যযুগের, এবং বিপ্রদাস পিপিলাই এই নামটা শুনলেও তো একটু মধ্যযুগ কিংবা অনেক পুরাতন নামই শোনা যাচ্ছে, এবার বুঝতে তাহলে এটা মধ্যযুগের। আর শ্রীকৃষ্ণ, তাহলে এটা মনে রাখতে পারে ভাবে কৃষ্ণের বা কৃষ্ণের গলায় মালা। কি? কৃষ্ণের গলায় মালা। তাহলে কৃষ্ণের গলার মালা হইলে মনে রাখবেন, যখন দেখবেন শ্রীকৃষ্ণ বিজয় কে লিখেছে? মালাধর বসু। পড়ার মধ্যে আপনি যদি একটা সিস্টেম বের করে নেন, দেখেন আমি সেই কবে কখন কিভাবে বের করে রাখছিলাম, ভারতচন্দ্র রায়গুণাকর, ভারতের ভাত। এই সুতরাং আমার সন্তানকে কি স্যান্ডউইচ বার্গারে, বাস মনে রাখে। এখন থেকে কিন্তু তারপরে এটা সম্ভব হচ্ছে, তাই না? বুঝতে পারছি যে আপনার পড়াটার মধ্যে কি আছে, কোনো না কোনো কনফিউশন বা ক্লিয়ার কনফিউশন দূর করার মধ্যে কোনো না কোনো ক্লু থাকে। এখন আমরা ব্যবহার করে দিচ্ছি, সেখান থেকে শিখতে পারেন, কিংবা নিজেরাও ব্যবহার করতে পারেন। এবার আসি মধ্যযুগের নিদর্শন। যেমন প্রাচীন যুগের নিদর্শনটা কি? নিদর্শন মানে বুঝেন, মানে মধ্যযুগের সাহিত্যটা কেমন ছিল, এটা দেখতে কেমন ছিল, এর উদাহরণ কি, ডকুমেন্ট কি? ডকুমেন্ট, নিদর্শন। তো নিদর্শন হচ্ছে প্রাচীন যুগের যেমন চর্যাপদ ছিল, মধ্যযুগের বেশ কিছু জিনিস ছিল। এই যেমন শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য, তারপর হচ্ছে শোক গাথা, মানে যে মর্সিয়া কাব্য ছিল, হচ্ছে এরকম ওই যে দোভাষী, এরপর হচ্ছে পুঁথিওয়ালা, ঠিক আছে, পুঁথি, এরকম শায়ের, এইগুলো মধ্যযুগের নিদর্শন। তাহলে মধ্যযুগের নিদর্শনগুলোর মধ্যে একেবারে শুরু, একেবারে প্রথম নিদর্শনটা কি? কি দিয়ে মধ্যযুগটা শুরু হয়েছে? এটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। অর্থাৎ মানুষ এই কৃষ্ণের কীর্তন করতে করতে, কীর্তন মানে প্রশংসা, কীর্তন কি? প্রশংসা। ওই শ্রীকৃষ্ণের কীর্তন করতে করতেই, কীর্তন লিখতে লিখতেই আমরা বাংলা সাহিত্যের কি সাহিত্যের নিদর্শন পেয়ে গেছি। ওই শ্রীকৃষ্ণের কীর্তন যদি কেউ না লিখতো, বাংলা মধ্যযুগের সাহিত্য দেখতে কেমন হয়, শব্দ লিখতে কেমন ছিল, ভাষাটা কেমন ছিল, আমরা কিছু জানতে পারতাম না। এরপরে শ্রেষ্ঠ নিদর্শনগুলো কি? অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন ছিল প্রথম নিদর্শন, হয়তো শ্রেষ্ঠ না, প্রথম কেউ একজন শুরু করছে। কিন্তু মধ্যযুগের যে আরো নিদর্শনগুলো ছিল, এর মধ্যে শ্রেষ্ঠ নিদর্শন ছিল এই বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী কিরকম? এই দেখেন কি লেখা, পদাবলী মানে কিছু পদ বা বাক্য বা কবিতা, ঠিক আছে, কিছু বাক্য, পদ বা কবিতা, যেটা কে লিখেছিল? এই যে মানুষ, ছোট ছোট মধ্যে ছিল তো, প্রবাদ টবাদ টাইপের ছিল তো, যার ফলে এটার ইমপ্রুভ হওয়াটা খুব সহজ ছিল, যার ফলে এটাই ছিল শ্রেষ্ঠ। আর অন্যতম গুলো কি? এই যে মঙ্গল কাব্যগুলো। মঙ্গল কাব্যের মধ্যে কি কি আছে? শুধু মঙ্গল কাব্য কি একটা না, মঙ্গল কাব্যের মধ্যে অনেক শাখা পোশাখা ছিল, অনেক সিরিজ ছিল। কি কি আপনি পাবেন? হচ্ছে এই মনসা মঙ্গল, তারপর হচ্ছে অন্নদা মঙ্গল, চণ্ডীদা মঙ্গল, ঠিক আছে, এরকম বেশ কিছু মঙ্গল কাব্য ছিল। তাহলে আমরা তো পেয়ে গেলাম এই অন্যতম কি ছিল, সেটা খুব বেশি কনফিউশন হয় না, লাগেও না। আমরা এই দুইটা মনে করব, কোনটা শ্রেষ্ঠ আর কোনটা আদি। আদিটা কিভাবে মনে রাখবেন? ভাই ধর্মটা ঢুকলো, সেই ধর্ম কৃষ্ণের কীর্তন করতে করতেই ভাই জিনিসটা শুরু হয়েছিল। তারপরে বৈষ্ণব ধর্ম নিয়ে এটা শ্রেষ্ঠত্ব লাভ করে,
ঠিক আছে, মানুষ তো ছাড়া দিতে চায় না, যে শ্রীকৃষ্ণ কথা নিয়ে লেখছে, নতুন আসছে বৈষ্ণব, নতুন ধর্ম, নতুন শাখা, নতুন ব্যক্তিত্ব, নতুন পীর। এখন তারাই কি করতে যায়, তাকে প্রশংসা করতে গিয়ে তো আরো শ্রেষ্ঠত্ব কিছু দাবি করতে হবে, শ্রেষ্ঠ কিছু লিখতে হবে। এভাবে করেই শ্রেষ্ঠ কিছু লেখা হয়েছিল, বৈষ্ণব পদাবলী। চলে যায় পরের টপিকে, মানব জীবনের সাথে। এটা একটা ইয়ার জিনিস, এটা হচ্ছে একটা গদ্য আছে, নাম হচ্ছে জীবন ও বৃক্ষ। এটা বিখ্যাত প্রবন্ধ, এটা লেখক হচ্ছে এই যে মতার হোসেন চৌধুরী, এই বেটায় লিখছিল। এখন এর মধ্যে তিনি দেখাইছেন যে মানুষের জীবন কেমন হওয়া উচিত। তিনি বলছেন মানুষের জীবন হওয়া উচিত গাছের মতন। তো রবি ঠাকুর কইছে না, গাছ না, মানুষের জীবন হওয়া উচিত নদীর মতন। ভাই কেন নদীর মতন? ভাই নদী যেমন থামে না, ও জানে। আচ্ছা ভাই আপনারা অনেক কি চিন্তা করেন, অনেক তো চেষ্টা করলাম, অনেক তো ট্রাই করলাম, না আর জবে চেষ্টা করবো না, এবার হাল ছেড়ে দিই, এবার বসে পড়ি, আর পারতেছি না, অনেক এরকম করেন। কিন্তু ভাই একটু চিন্তা করতে হবে, আচ্ছা এই চিন্তা করে লাভটা কি, আপনি কি করতে পারতেছেন? আপনার আজকে হয় নাই, এখন অনেক মানুষ অনেক কথা বলবে, শোনাবে, কিছু করার আছে, আপনার কালকে উঠে আবার এটা করতেই হবে। যদি এটা না করেন, পিছে যা করছেন সেই খাটনিগুলোও কি সব ফাও হয়ে যাইতেছে। তার মানে আপনাকে তো চেষ্টা ভাই কন্টিনিউয়াসলি করে যেতে হবে, তাই না? বিষয়টা এমন না। তো নবী ঠাকুর বলছিল ভাই জীবন হইতে হবে নদীর মতো। নদী যেমন কিছু বুঝে না বুঝে ও চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, চলতে থাকে, এরকম হইতে হবে, জীবন চলমান রাখতে হবে। আর মতার হোসেন যদি বলছেন না ভাই নদীর মতন হইলেই হবে না, নদী খালি চলে আর চলে, ভাই ওর কোনো সাফল্য নাই, ও আত্মবিসর্জন দেয় সাগরের কাছে, ও মইরা যায়, ও শেষ হয়ে যায়, ভাই এরা হইলে হবে? আমি মনে করেন কি করতেছি, আপনাকে বললাম ভাই জীবন অনেক পরিশ্রম করতে হবে, আর আপনি পরিশ্রম করছেন, কি করতেছেন? আপনি খালি দেওয়াল ধাক্কাইতেছেন, কারণ এই দেওয়ালটাকে আপনার একদিন একদিন পিছাইতেই হবে। আপনার বিল্ডিং এর পিলার ধরে ঝাঁকাইতেছেন, যেটাকে একদিন না একদিন নড়াইতেই হবে, অনেক পরিশ্রম করতেছেন, এটা কি কাজের কাজ? তাহলে শুধু পরিশ্রম করে গেলেই হবে? এটা সার্থকতা দরকার নাই? এর একটা সাফল্য দরকার আছে না? লেখক সেই কথাটাই বলছিল যে ভাই বৃক্ষের মতন হও, বৃক্ষের ফল হয়, বৃক্ষের ফুল হয়, অথবা বৃক্ষের কিছু একটা প্রাপ্তি আছে, বৃক্ষের কিছু ওই যে কষ্ট যে করেছে, ওই মাটি থেকে রস উঠাইছে, অনেক কষ্ট করেছে, এই কষ্টের বিনিময়ে কিছু একটা পায়, কিছু একটা পাইতে হবে। ভাই শুধু পড়ে গেলেই হবে না, কোথাও একটা চান্স পাইতে হবে, কোথাও নাম্বার ভালো পাইতে হবে, কি পড়লাম সেটাকে যাচাই করতে হবে, দেখতে হবে আমি কি আসলে কিছু নিয়ে নিয়ে সামনে আগাইতে পারতেছি কিনা। যখন পড়ছেন, পড়া শেষে একটা ছোট্ট একটা পরীক্ষা দেন, তাহলে দেখেন এই যে 1 ঘন্টা 2 ঘন্টা পড়লাম, সেই পড়া কাজে লাগতেছে কিনা, তারপরে আবার সামনের দিকে আগান, এইভাবে করে করেন। ওকে, ঠিক আছে। তাহলে ভিক্ষা তুলনা করেছেন মোতার হোসেন চৌধুরী। এবার আসে দুইটা পক্ষ, এটা খুব, এই দুইটা টপিক খুব আমাদের গুরুত্বপূর্ণ না। সেটা হচ্ছে দেখেন দুইটা লড়াই, এটা হচ্ছে হানিফার লড়াই। হানিফাকে ধরেন কোন এক মেয়ে, এই মেয়ে মানুষটা তার জীবনের যে সংগ্রাম, এই সংগ্রামের কাহিনী আমরাও জানি। এই হানিফার লড়াইয়ের মতন এখানে আমাদের অনেক অনেক ব্যক্তিত্ব ভাই বা বোনেরা আছেন, যে তাদের গল্প নিয়ে লেখা যাবে, যে অমুকের লড়াই, তমুকের লড়াই, মামুনের লড়াই, কি বলে বিপাশার লড়াই, ঠিক আছে, সুলতানার লড়াই, এরকম লড়াই ভাই আপনারা করে যাচ্ছেন। এই সময়টা আসলে লড়াই করার। তো যাই হোক, ওই মধ্যযুগের কবি আব্দুল হাকিম সে ওই হানিফার লড়াই নিয়ে বই লিখছিলেন। তাহলে হানিফা লড়াইটা কার? আব্দুল হাকিমের। আর কাশিমের লড়াই শেরবাজ, ঠিক আছে, শেরবাজ। এই মানে এটা খুব গুরুত্বপূর্ণ না, এই শেরবাজটা বেশি, কাশিমের লড়াই শেরবাজ এটা খুব বেশি প্রশ্ন হয় না। প্রশ্ন যা সেটা হচ্ছে আব্দুল হাকিম থেকে, কারণ আব্দুল হাকিম ছিল মধ্যযুগের একজন অন্যতম কবি, কিংবা শ্রেষ্ঠ কবি বলা যায় না, শ্রেষ্ঠ কবি ছিল আলাওয়াল, মধ্যযুগের অন্যতম কবি। ঠিক আছে, আপনারা কবিতা পড়েছেন না, বঙ্গবাণী? অনেক আগে তো পড়ছেন, ভুলে হয়তো গেছেন, 10ম শ্রেণীতে, 9ম শ্রেণীতে বঙ্গবাণী। সেখানে কে লিখেছিল? এই আব্দুল হাকিম লিখেছিল। এবার আমরা যে বিজয় নিয়ে আবারও করা বই পেলাম, ওই যেখানে পড়ছিলাম না বিজয়। আচ্ছা ওই বিজয়ের এই বইয়ের পার্থক্যটা কি? হ্যাঁ দেখেন, রাসূল বিজয় পড়ছেন না জয়নুদ্দিন, দেখছেন? আবার একটা সৈয়দ সুলতান, আমরা কি পড়ছিলাম? জয় নুদ্দিন, আবার পাইতেছে সৈয়দ সুলতান। আসলে এই রাসূলের নাম নিয়ে বেশ কিছু বই কিন্তু লেখা হয়েছে। আরেকটা আছে মরু ভাস্কর, মরু বিজয়, এরকম রাসূলের বিজয় নিয়ে বেশ কিছু লেখা কিন্তু হয়েছে। স্যার স্ক্রিনে লেখার জন্য সমস্যা হচ্ছে, স্ক্রিনে লেখার জন্য সমস্যা হচ্ছে বলতে বুঝলাম না, অফ করে দেন, স্ক্রিনে লেখা অফ করে দিব। আপনার ক্লাস অসাধারণ,
জেসমিন আক্তার জুই, আচ্ছা ধন্যবাদ। তারপর মধ্যযুগের চর্যাপদ, ঠিক আছে আছে। হ্যাঁ, এবার দেখেন সৈয়দ সুলতান লেখছে, আবার জৈনুদ্দিনও লিখেছে, তার মানে কনফিউশন তারও বেড়ে গেল, এবং দুইটাই দেখে মুসলমান। এবার স্পেন বিজয় এখানে অন্তস্থ হবে। স্পেন বিজয় কে লেখছে? ইসমাইল হোসেন সিরাজি। ইংরেজ আমলে যেই লেখকটা সবচেয়ে থ্রেডের মতো ছিল, সে কিছু লেখলে ইংরেজ ধরে নিয়ে যেত। তারপরে তিনি মুসলমানদের হয়ে একাই লড়াই চালা গেছে ইসমাইল হোসেন সিরাজি। আপনারা যখন যতগুলো এরকম মুসলিম ভাব গাম্ভীর্য, ওই অগ্নিশিখা, প্রলয় শিখার মুসলমানদের এরকম কিছু যত নাম পাবেন, দেখবেন সব লেখছে ইসমাইল হোসেন সিরাজি। আর গৌরক্ষ বিজয় এটা লেখছে কে? শেখ ফয়জুল্লাহ। এটা একটা বিজয়, দেখেন গোরাক্ষ কি, এটা হিন্দনী নাম মনে হয় না? গরু মানে মা, গরুরক্ষ হিন্দনী শব্দ মনে হয়, তাই এটা যেইটাই মনে হয় একটা জায়গার নাম। সেই বিজয়টা লেখছে কে? শেখ ফয়জুল্লাহ। শেখ ফয়জুল্লাহ হচ্ছে মধ্যযুগের একজন কবি। তাহলে মধ্যযুগের কবিরা মনে তখন চ্যাট জিপিটি ছিল না তো, কিংবা হচ্ছে গুগল ছিল না যে সার্চ দিয়ে দেখছে যে এই নামটা আর কেউ ব্যবহার করছে কিনা। তার কেউ জানতো না, যার যার মতন কে একই নাম ব্যবহার করতো, কিংবা একটা চুরি করে মাইরা দিত, কিন্তু ভাবতো যে আমি তো তোমারটা দেখি নেই, কারণ দেখবো কই থেকে, কারণ এখন সেনা ইন্টারনেট আছে, দেখা ঠেকা যায়, তত ছিল না, বা বের করা যায় যে কে আগে বের করছে। আচ্ছা, তাহলে আমরা এই একটা অংশ দেখতে পেলাম। তো এখানে যদি গুরুত্বপূর্ণটা বলি, গোরক্ষ বিজয় শেখ ফজলুল্লাহ এটা কিছুটা গুরুত্বপূর্ণ, আর রসুল বিজয়টা এখানে সৈয়দ সুলতানটা দরকার নেই। স্পেন বিজয় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, এইটা গুরুত্বপূর্ণ। স্পেন বিজয় আমরা 734 দিকে হবে বোধ হয়, ঠিক আছে। মুসলমান রাসূলুল্লাহ ইন্তেকালেরও ধরেন যে 150 বা 200 বছর পরের দিকে এই মুসলমানরা তারেক বিন জিয়াদ স্পেন বিজয় করেছিল, যে স্পেন আজকে ফাইনালে গেছে, স্পেনের মুসলমান সংখ্যা বাড়তেছে। যাই হোক, এই স্পেন গল্পটা কি বলবো, গল্পটা কেমন ছিল? গল্পটা ছিল এরকম, সেই স্পেনের মুসলমান ছিল, কিন্তু সেই মুসলমানদেরও কিন্তু মানে আগে বলি, স্পেন আগে তো ছিল একটা ইউরোপের একটা সমৃদ্ধ দেশ। সেই দেশটার মধ্যে আঘাত হানছে কে? তারেক বিন জিয়াদ। কার নেতৃত্ব ছিল বোধ হয় উমাইয়া খলিফার পঞ্চম খলিফার কে ছিল মনে পড়তেছে না, খলিফা মামুন ছিল, বা যে হোক ওনার খলিফার নির্দেশে তিনি কি করেছেন, এই স্পেন অ্যাটাক করেছেন। সেই স্পেনটা মুসলমানদের দখলে ছিল 700 বছর, ঠিক আছে। ঠিক 1400-তে এসে আর একটা ঘটনা ঘটে, সে কিছু ওই যে রানী ইসাবেলা একটা জানি কে, তার রাজা কে জানি, দুজন মিলে মুসলমানদের বলা হয় যে তোমরা কি করো, হয় জাহাজে আশ্রয় নাও অথবা মসজিদে আশ্রয় নাও, নাইলে কিন্তু আমাদের হাত থেকে তোমরা বাঁচতে পারবা না। মুসলমানরা বিশ্বাস করে মসজিদে গেছে, জাহাজে গেছে, এরপরে সেখানে আগুন লাগে, সেই তাদেরকে মেরে ফেলা হয়েছে। এই কাজটা করা হয়েছে কয় তারিখে জানেন? কাজটা করা হয়েছিল এপ্রিল মাসের 1 তারিখ, ঠিক আছে। এই যে 1 এপ্রিল, এই জন্য এপ্রিল মাসকে বলা হয় ধোকা। আমরা 1 তারিখে মানুষকে নানা রকম বোকা বানাই, কিছুটা বলি বলে কি এপ্রিল ফুল, শুনছেন এপ্রিল ফুল? অন্তত দেখেন এই এপ্রিল ফুলটা ভাই মুসলমানদের সাথে খাটায়েন না, বা আমাদের সংস্কৃতি এটা ব্যবহার করেন না, এটা খুবই ঘৃণিত কাজ। যে জিনিস আমাদের উপর ঘটানো হয়েছে, আমাদেরকে পুড়িয়ে মারা হয়েছিল, আমাদের সভ্যতা সংস্কৃতি নষ্ট করা হয়েছিল, সেই এপ্রিল ফুল আমরা আমাদের সাথে পালন করি। যাক, কথার সাথে আসলো, এই যে আলোচনা করে দিলাম। মূলত কি হবে? ইসমাইল হোসেন সিরাজি, স্পেন বিজয় মনে থাকবে। এত রকম গল্প করে বললাম, মনে না থাকার কোনো উপায়ই নাই, মনে তাহলে রাখতেই হবে। আচ্ছা ঠিক আছে, পরিচয়। এরপরে হুমায়ুন কবি স্পেন বিজয় মহাকাব্য না স্যার? না, মহাকাব্য না ভাই। মহাকাব্য আমাদের সাহিত্যের মধ্যে মহাকাব্য লেখছে এই যে কে, 4টা মহাকাব্য আছে, খুব বেশি মহাকাব্য আমাদের নাই। 4টা মহাকাব্য মধ্যে 2টাই লেখছে হলো মাইকেল মধুসূদন দত্ত, একটা লেখছে নামটা মনে করতে পারতেছি না, কবিতা লেখছে এই যে তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান, একটা কবিতা লেখছে। আচ্ছা, তারপরে আরেকটা মনে হয় লেখছে কে, যাক মনে পড়তেছে না। 4টা মহাকাব্য অনেকে লেখছে। ওকে, আমার নাম, যাক কবিতার নাম পড়তেছেন তো, তা আমিও হচ্ছে এই তো আপনাদের সাথে আছি দীর্ঘদিন ধরে। নামের মধ্যে এটা আমার হচ্ছে কি হতে পারে, জাস্ট এই যে ওকে পারে। আচ্ছা, তারপর হ্যাঁ একটা করি, একটা করে আমরা টাইপ করবো। টাইপ করলে পরে সেই টাইপটা যে ক্লিয়ার হয়েছে কিনা আপনারা কনফিউশন করবো। 750-এ মাশাআল্লাহ কমেন্ট করছে মায়ার বাঁধন, তার মানে উত্তরটা আপনারা জানেন, ঠিক আছে। ওকে, এবার আসে মুসলমানদের গাছের সাথে বেঁধে বেঁধে হত্যা করেছে, এটা কি ওইখানে, এটা স্পেনের কাহিনী? স্পেনের কাহিনী তোমার এরকম স্পেনের কাহিনী একটা ছিল। ওকে ঠিক আছে, তাহলে পরিচয় দেওয়া হইলো। ঈশ্বর পাটনি, এই পরিচয়টা ভুল ছিল। সুফিয়া কামাল,
সুফিয়া কামাল, এটা এই নামটা কেন আসতেছে? আচ্ছা, এবার আসেন আমরা একটা টাইপ করে পড়ব। ওই টাইপটা ক্লিয়ার হয়ে গেলে তারপর আমরা পরের টাইপে যাব, কারণ আমরা দেখব আপনাদের সমস্ত কনফিউশন দূর করে কিন্তু আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। ঠিক আছে, সমস্ত কনফিউশন দূর হবে, তারপর আমরা সামনের দিকে আগাবো। এবার দেখি, এই যে আবার আসছে, প্রথম পড়েছিলাম না মনসামঙ্গল, এখন আসছে ধর্মমঙ্গল। ধর্মমঙ্গল মধ্যে আবার সব চলে আসে। দেখেন ধর্মমঙ্গল কে আছে? ধর্মমঙ্গল কাব্যের আদি কবিকে, শ্রেষ্ঠ কবিকে, এই দুইটা আসছে। আদি কবি হচ্ছে ময়ূর ভট্ট, আর শ্রেষ্ঠ হচ্ছে কি ঘনরাম চক্রবর্তী। এখন এই জায়গার মধ্যে দুইটাই মনে রাখতে হবে এরকম না। আচ্ছা, এটা যদি বলি, আচ্ছা বলেন কোন দুধ ভালো, কোনটা শ্রেষ্ঠ? যেটা ঘন, তাই না? যে দুধটা ঘন থাকে সেটাই শ্রেষ্ঠ না? এমনি মনে রাখতে পারেন, এই যে শ্রেষ্ঠ হচ্ছে ঘনরাম, কানারাম না, ঘনরাম। আর আদি হচ্ছে ময়ূর ভট্ট। ঠিক আছে, এটাও আদি মনে রাখা যায় যে ময়ূর দিয়ে, কারণ ওই জান্নাতে যে পাখি বা প্রাণীগুলো ছিল এর মধ্যে একটা কি জানি ময়ূর না কি ছিল, আদি আদি প্রাণীগুলোর মধ্যে একটা অন্যতম হচ্ছে ময়ূর। যে কোনো একটা কৌশলে মনে রাখার চেষ্টা করতেছি। আমার যে কৌশলটা, এটাকে আপনার ধারণ করতে হবে এমন কিন্তু কথা নাই। আপনি অন্য যে কোনো সিস্টেমে, যে কোনো পদ্ধতিতে জিনিসগুলো মনে রাখার চেষ্টা করেন। আমিও যখন পড়াই এইভাবে করে পড়তাম, দেখে জিনিসটা আলোচনা করছি। তার কাব্যের নাম হচ্ছে শ্রী ধর্মমঙ্গল। সবাই প্রথমে একটা শ্রী লাগাইতো। ওকে, এবার আসে, তবে ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা হলেন রূপরাম চক্রবর্তী। প্রণেতা মানে বুঝেন? অর্থাৎ এই কাব্যটা শুরু করেছিল, উদ্যোগ নিয়েছিল কে? উদ্যোগ নিয়েছিল হচ্ছে এই রূপরাম চক্রবর্তী। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন না, এটাকে খুব ইম্পর্টেন্ট বলবো না। আপনারা এর মধ্যে খালি মন রাখেন হচ্ছে এইটা বেশি মন রাখেন। ঘনরাম চক্রবর্তী দরকার নাই, শ্রী ধর্মমঙ্গল দরকার নেই, ময়ূর চক্রবর্তী। ধর্মমঙ্গল কাব্যের আদিকবি কে? ময়ূর ভট্ট। কে? ময়ূর ভট্ট। এখন যদি কেউ প্রশ্ন করেন, স্যার ধর্মমঙ্গল কাব্যের আদিকবি ময়ূর ভট্ট, আবার এদিকে মনসামঙ্গল আদিকবি হচ্ছে কানা হরিদত্ত, এখন এই কানা আর ময়ূর মধ্যে প্যাঁচ লেগে যায়। ভাই আমি যেন বলছিলাম, কানা মন রাখবেন কিভাবে? মনসা দিয়ে। মনসা মানে সাপ, সাপের সবল খেয়ে হালায় কানা হয়েছে। ওকে, আর এদিকে মনে রাখবেন ধর্মমঙ্গল ময়ূর। আমাদের ধর্মের সাথে, আমাদের ইসলাম ধর্মের সাথে ময়ূরের একটা সম্পর্ক আছে। আমি দেখতে চাই এই কাহিনীটা কে জানেন? রাত্রিশেষ মহাকাব্য, আহসান হাবিব। আচ্ছা হ্যাঁ, প্রার্থনা কবিতা লেখক না, সুফিয়া কামাল তো এটা ছিল না, ও ওটা বলছেন। আচ্ছা, তাহলে আরেকটা কবিতা হবে, আমি ওর নামটা মনে করতে পারতেছি না। অমিয় ধারা বইটা লিখছে। আচ্ছা, তাহলে দেখছেন আমাদের, আচ্ছা কি জানেন আমাদের ইসলাম ধর্মের সাথে ময়ূরের সম্পর্কটা কি? জান্নাতের গেটের মধ্যে পাহারাদা থাকবে, এই যে কাহিনী যেটা, কিংবা হচ্ছে ওই যে আদম আলাইহিস সালামের সময় যে গন্ধফল খেয়ে খাওয়া হয়েছিল, তখন কার প্ররোচনায় কে পরিচিত হয়ে কিভাবে ঘটনা ঘটেছিল, সেখানে যেটা ময়ূর উপস্থিতি ছিল, সেই কাহিনী কেউ জানেন কিনা সেটা বলতে পারেন? আচ্ছা, আজকের ক্লাসটা, হ্যাঁ আজকের আমাদের খুব দুর্দান্ত একটা ক্লাস কিন্তু আমরা নিচ্ছি। ঠিক আছে, যাই হোক আপনারা দেখতে পারেন, খেয়াল রাখেন। মুসলিম নাট্যকার রচিত প্রথম নাটক বসন্ত কুমারী, আর সলিম চরিত্র অবলম্বনে প্রথম নাটক জমিদার দর্পণ। এখানে আমি বসন্ত কুমারীর সাথে একটা কনফিউশন ছিল, এখানে দেওয়া হয় নাই, আমি আপনাদের বলে দিচ্ছি। এই যে লেখেন কৃষ্ণ কুমারী, কি লেখেন? কৃষ্ণ কুমারী। ভাই এই কৃষ্ণ কুমারী কে লেখছে? এই কৃষ্ণ কুমারী লিখেছে সাইকেল মধুসূদন দত্ত, না মাইকেল মধুসূদন, এই মধুসূদন দত্ত। আমাদের মধ্যযুগের কাজ ছিল। আরে বসন্ত কুমারী কে লেখছে? বসন্ত কুমারী লেখছে হচ্ছে মীর মশাররফ, মোশাররফ না কিন্তু, মীর মশাররফ। ওকে, আচ্ছা এখানে মিলন মিয়া বলতেছেন রাত 8টায় হচ্ছে আমাদের ইয়ার ক্লাস, কি বলে এটাকে, পেট ব্যাচের ক্লাস, তাই না? ওকে, সমস্যা নাই, আমাদের পেট ব্যাচের ক্লাসটা আজকে রাত 9টার কিছুক্ষণ পরে শুরু হবে ইনশাল্লাহ। শেষও করবো আমরা অনেক পর, আমরা প্রস্তুত নিয়ে এসেছি। আজকে পেট ব্যাচের ক্লাসও একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা হবে, বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন যে আমাদের যে কনফিউশন আছে, ইনশাল্লাহ আজকে পেট ব্যাচটা ক্লাসটা করবেন মানে শ্রেষ্ঠ ক্লাস, কারণ বিরাম চিহ্ন আপনার কোনো কনফিউশন আর থাকবে না। ঠিক আছে, আমি মনে করি আমাদের যে ক্লাসটাই করবেন সেই ক্লাসটা আপনি এই নিয়তে করেন, এই ক্লাসটাতে আপনি অন্যকে শিখাইতে পারেন। মনে রাখবেন, দোয়ায় রাখবেন। আসি পরের টপিক, মুসলিম নাট্যকার রচিত প্রথম নাটক। অর্থাৎ আমরা মুসলমানদের মধ্যে দেখবেন, ফলো রাখবেন, এই মাইকেল মধুসূদন লেখছে কৃষ্ণ কুমারী,
তারটা নকল করছে বসন্ত কুমারী, মীর মোশাররফ। এই মীর মোশাররফের কাজ ছিল এরকম, আমাদের এই জন্য যদি দুইটা পজিটিভ নেগেটিভ দুইটাই ছিল, এই মোশাররফ তিনি আমাদের মুসলমানদের হয়ে কলম ধরছেন। কারণ মুসলমান হয়ে আমরা মুসলমানরা গর্বিত হওয়ার মতন, আপনারা এখনই চিন্তা করেন তো, আপনাকে যদি বলি আপনি তো মুসলমান, আপনি বাংলাকে বলেন হিন্দুর অক্ষর, বাংলা মানতে চান না, তাহলে মানলেন না। আপনি হিন্দু সাহিত্যে বাদ দিয়ে আপনারা মুসলিম সাহিত্যিকের নাম বলেন, দেখেন ধরা খায় যাবেন। কারণ আমাদের বাংলা ভাষাকে সমৃদ্ধি উৎকর্ষ সাধন যা করেছে সব হিন্দুরা। এই মাইকেল থেকে শুরু, বঙ্কিম, রবি ঠাকুর, শরৎ, বিভূতি, এরপরে তারা কত কত আছে, জীবনানন্দ দাশ, ঠিক না, বলে শেষ করা যাবে না। তার মানে সেই সময় ওই মধ্যযুগের হাহাকার, মানে মুসলিম সাহিত্যে হাহাকার সময় মীর মোশাররফ হোসেন এই কৃষ্ণ কুমারী অবলম্বনে তিনিও লেখাচ্ছেন বসন্ত কুমারী। মনে রাখবেন এইভাবে কিন্তু, ঠিক আছে, কনফ্লিক্ট করে ইয়া করে তো যে কি বলে প্রতিযোগিতা লেগে যে ও এটা করছে আমি এটা করব, সেই প্রতিযোগিতা থেকে আসছে যে মুসলিম নাটক রচিত প্রথম নাটক কি বসন্ত কুমারী, আর মাইকেল মধুসূদন দত্তর কৃষ্ণ কুমারী লেখছে কে, মীর মোশাররফ হোসেন। এবার আরেকটা কনফিউশন আমি দূর করে দিচ্ছি, আমি কনফিউশন দূর করতে করতে সবাই লিখে ফেলবেন টাইপ 11 ডান, যেইটা শেষ হবে সেটাই কি টাইপ ডান লিখে ফেলবেন, আমরা পরের টপিকে তাহলে যেতে পারবো। এইখানে দেখেন জমিদার দর্পণ থেকে একটা জিনিস মনে রাখবেন, কি জমিদার দর্পণ থেকে নীল দর্পণ, নীল দর্পণ না, নীল দর্পণ তো, হ্যাঁ নীল দর্পণই তো, হ্যাঁ নীল দর্পণ না, নীল মিত্র না কি কি এটা দর্পণ আছে না জমিদার দর্পণের থেকে। আচ্ছা যাই হোক, এই যেটা সেই সময় আমলে একটা হচ্ছে জমিদার দর্পণ, জমিদার অত্যাচারে লেখা হয়েছিল, আর হচ্ছে নীল চাষীদের অত্যাচারে লেখা হয়েছিল কি কি দর্পণ, নীল দর্পণ না, নীল দর্পণ না, লেখকের নাম হচ্ছে নীল মিত্র। দর্পণ বইটার নামটা কি? আচ্ছা ঠিক আছে, যেটা জানান। ওকে ধর্মগর, একটা জিনিস খেয়াল করছেন, একটা জিনিস বুঝেন কিনা দেখছেন, কত টপিক আমি পড়ায় ফেলতেছি, আলোচনা করে ফেলতেছি, মনে হচ্ছে মনে সব জানি ফেলি দুনিয়ার না। আমার আলোচনা হচ্ছে, আমার পড়াটা হচ্ছে পরীক্ষা কেন্দ্রিক, এইভাবে করে মাথায় সেট করে রাখি, পরীক্ষায় প্রশ্ন আসবে তাহলে আমি পারবো। এছাড়া আমার দরকার কি, ঠেকা পড়ছে কি, সে যাদের নামে মুখস্থ করে রেখা দিব, এই মাথার মধ্যে ভারী করে রাখবো, আমি মাথার মধ্যে কিচ্ছু ভারী করে রাখি না। আমি হচ্ছে সেট আপটা দিয়ে রাখি, আমি ফোল্ডার করে রাখি, ওই কৌশলটা দিয়ে আটকে রাখি, যখন প্রশ্ন আসবে কনফিউশন হবে, চারটা মধ্যে যাচাই করবো, উত্তর এটা হবে, এভাবে করে মুখস্থ করি। আপনারা এই ভুলটা করতে যায়েন না, মুখস্থ করে ফেলবো, অনেক ভালো করে ফেলবো, সব মুখস্থ করে ফেলবো, এতে কি হয়, মুখস্থ তো হয়ই না, বরং 1 ঘন্টা পড়লেন, 1 ঘন্টা পর উঠে দেখেন যে পুরো একটা ঘন্টাই নষ্ট হয়ে গেছে। তার চেয়ে বরং ধারণ করার চেষ্টা করেন, ঠিক আছে। ওকে ডান না, মাশাআল্লাহ, রাজকন্যা বললেন টাইপ 11 ডান, আপনারা 11 ডান দিয়ে লিখবেন তাহলে ভালো হয়। এবার আসেন শাহজাহান নাটক, এই শাহজাহান নামে, শাহজাহান না কিন্তু শাহজাহান, কি নাম, শাহজাহান। নীল দর্পণ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সুন্দর বলছে, নীল দর্পণ, দীনবন্ধু মিত্র, মিলালাইছে নীল মিত্র না কি, ইন্নালিল্লাহ। আচ্ছা যাক ভালো, ধন্যবাদ। কে এটা, এমডি হাসান আকন্দ। আচ্ছা তাহলে দেখেন জমিদার দর্পণে যায় কি হবে, নীল দর্পণ। ওকে, লেখককে দেখা হচ্ছে দীনবন্ধু মিত্র, ঠিক আছে। ওকে ঠিক আছে, চলে যাই পরের টপিকে। হ্যাঁ, শাহজাহান নামে আমাদের বাংলা সাহিত্যে 2টা জিনিস আছে, একটা হচ্ছে নাটক আর একটা হচ্ছে কবিতা। কবিতাটা ইম্পর্টেন্ট না, কারণ এই কবিতাটা শাহজাহান কবিতা, রবীন্দ্র ঠাকুর কত কবিতা লিখছে, এর মধ্যে একটা শাহজাহান কবিতা হয়েছে, কি হয়েছে, এটা গুরুত্বপূর্ণ না। কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই জন্যই, এই শাহজাহান নামে একটা নাটক আছে দ্বিজেন্দ্রলাল, দ্বিজেন্দ্রলাল রায়ের, আপনারা বিখ্যাত, তার 2টা বিখ্যাত হচ্ছে, একটা আছে এই এই যে কি বলে, কি একটা কথা জানি, একটা কবিতা আছে না, যে সে কি ঘর থেকে বের হয় না, খালি যদি মরে যায়, মরার ভয়। আচ্ছা এই একটা কবিতা বিখ্যাত। একটা আছে, ধনে ধান্যে পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে যে এক সকল দেশের সেরা, সেটা স্বপ্ন দিয়ে তৈরি, সে স্মৃতি দিয়ে ঘেরা। তারপর কি জানা আছে না,
এখানে ফুলের মধু ঘুমিয়ে পড়ে, ফুলের ভ্রমরগুলো ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে, কি সুন্দর চমৎকার একটা কবিতা। আসলে কবিতা না, সেটা ছিল একটা গান। অনেকে ধারণা করে বা অনেকে দাবি করে আমাদের বাংলা ভাষার যে জাতীয় সঙ্গীত আছে, জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এটা তো লেখাই হয়েছিল আমাদের জাতীয়তাবাদের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ যখন দুই ভাগ করা হয়েছিল, বঙ্গভঙ্গ করা হয়েছিল, রবি ঠাকুর তখন আমাদের বিরুদ্ধে হইয়া এই গান লেখছিল। আরে ভাই, কি খারাপ যুগে পড়ছি, সে আমাদের গান আমাদের জাতীয় সঙ্গীত হয়ে গেল পরে, কি দুর্ভাগ্য। তো তখন অনেকে বলে আমরা সে দ্বিজেন্দ্রলাল রায়ের সেই গানটা আমরা নিতে পারি, ঠিক আছে। এবং এটা আবার অনেকে বলে রবীন্দ্র ঠাকুর হিন্দু দেখে, না, হিন্দু দেখে কোনো বৈসাদৃশ্য কিংবা বৈষম্য করার কোনো সুযোগ নাই। কারণ দ্বিজেন্দ্রলাল যে গানটা লেখছে কত দারুণ না, সেই গান কিন্তু এই শাহজাহান নাটকটার মধ্যেই লেখা। নাটকের মধ্যে গোটা দেশের প্রেমের কিছু একটা আছে, ওই দেশপ্রেমের কিছু বুঝাইতে গিয়ে ওই গানটা লেখা হয়েছিল, ঠিক আছে। নন্দলাল স্যার, হ্যাঁ নন্দলাল, ওকে, যাক মাশাল্লাহ। আচ্ছা, এমডে জাহিদুল ইসলাম জাহিদ, আচ্ছা তাহলে হ্যাঁ নন্দলাল। তো কবিতা এর কনফিউশন দূর হইলো। তারপর বলে দিলাম যে শাহজাহান কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাহান কবিতাটা কোনো দিক থেকে বিখ্যাত না। এখন এই নামে নামে মিলে গেছে দেখে কনফিউশন দূর করার জন্য আমাদেরকে এটা পড়া লাগতেছে। এখানে তো আসছেই, সামনে তা আসবে অথবা আসবে না। আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সঞ্চিতা, আরেকটা হচ্ছে সঞ্চয়িতা। এবার আমাকে বলেন কোনটা কে লেখছে? একটা রবীন্দ্রনাথ, একটা কাজী নজরুল, আমাদের দুই বিখ্যাত লেখক দুইটা লেখছে। কি নাম লেখছে? সঞ্চিতা আর সঞ্চয়িতা। তারা লেখছে, তারা কি যখন লেখালেখি করে তখন কি একটু চিন্তা করে না এই পড়াগুলো একদিন না একদিন জব পড়ার জন্য অনেকে পড়বে, তখন তাদের কনফিউশন লাগবে? যাক, আপনারা মাথায় রেখেন যে আপনার একটা ভুলে পরবর্তী যুগে যুগে অনেকের কি হইতে পারে, সাফার হইতে পারে। বিশ্ববিদ্যালয় নি, হ্যাঁ মূর্খের দেশে বিশ্ববিদ্যালয় কিনা। স্যার বাংলা সাবজেক্ট একটা সাবজেক্ট, কোনো কাজে লাগে না, শুধু মাথা নষ্ট। আচ্ছা, হুমায়রা কি জাফরিন। আচ্ছা, এই বিষয়টা কথা বলি, আসলে বাংলা সাবজেক্ট অদরকারি সাবজেক্ট কিনা এই বিষয়টা কথা বলতে হয়। প্রথমে বলি ভাই, আমাদের কাছে মনে হয়, দেখেন আমি ইংরেজি আমার কাজে লাগে, বাংলা আমার কোনো কাজে লাগে, তাহলে বাংলা পড়বো কেন? এই জায়গাটা আপনি বুঝতে পারবেন। আপনি যে বাংলা বলে এত পারি, যখন একটা আবেদনপত্র লিখতে দেওয়া হয় বলে পারি না। যখন চ্যাট করেন তোমার যে কি যে সুন্দর লাগছে, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, ভাষা হারাইছে। কবি তোমাকে বর্ণনা করার মতন ভাষা আমি হারাই ফেলছি, মানে ভাষা হারাই ফেলাইছে আর বর্ণনা করার মতন। তাহলে জিনিসটা কি বুঝতে পারতেছেন? ঘটনা কি? ঘটনা হচ্ছে ভাই, আমাদের পক্ষে সম্ভব না, আমরাও ভাষা হারাই ফেলি। আমরা মনে করি আমি বাঙালি, আমি আমার বাংলা মনে পারি, এটা আর পড়ার কি আছে? না, আমরাও বাংলা পালি না। আমরা যখন কাজের ক্ষেত্রে নামি, একটা বক্তৃতা দিলে মুখ দিয়ে শব্দ আসে না, এক্সপ্রেশন অনেক আছে, বর্ণনা করার মতন সুযোগ পাই না। তো এই জন্য শব্দ দরকার, বাক্য দরকার, জানা দরকার, ব্যবহার দরকার, প্রয়োগ দরকার। এইভাবে করতে করতে আস্তে আস্তে ভাষাটা সমৃদ্ধ থেকে সমৃদ্ধিকে থাকে। ঠিক আছে, তাহলে দেখেন কবিতা কে লেখছে? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এক লেখছে কে? দেওয়া যায়নি। এক কাজী নজরুল ইসলাম, দুই হচ্ছে রবি, হ্যাঁ সঞ্চিতা কাজী নজরুল, আর সঞ্চয়িতা রবি ঠাকুর। এক কাজী নজরুল, দুই রবি ঠাকুর। ঠিক আছে, তার মানে আপনারা জানেন, আলহামদুলিল্লাহ। তো পড়ার সময় আপনি নিজস্ব কি করবেন, একটা নোট রাখবেন। আপনি এরকম নোটের মধ্যে কনফিউশন যেগুলো আছে এরকম লিখে ফেলবেন। কনফিউশন দূর না হোক, এটা যে কনফিউশন এটা তো বুঝতে পারলেন, এই দেখবেন আপনার 16 কলা পূর্ণ হয়ে যাবে। এটা আপনাকে অনেক কাজে দিবে। আমাদের এই পেজ থেকেও মাসুমা আমরিন, সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, আসেন নগর ও গ্রামের পটভূমিতে রচিত উপন্যাস কি? এই যে নিরসন্ধারী, নাম হচ্ছে আনোয়ার পাশার। নগর জীবন পটভূমিতে রচিত উপন্যাস আবুল ফজলের জীবন পথের যাত্রী। খুব ইম্পর্টেন্ট কিছু না, খুব কনফিউশনাল কিছু না। এই টাইপটাকে আমরা দেখে নেন, বুঝে নেন, জেনে নেন, এতটুকুই। তবে এই টাইপ থেকে খুব আহামরি প্রশ্ন হয় না। এই জায়গাটা জিনিস এসেছে, এখান থেকে প্রশ্ন হয়। কবর নাটক, কবর হচ্ছে কবিতা। তো আমি দুইটা সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করি, তাহলে এমনিতে মনে থাকবে। দেখেন, কবর নাটক, এখান থেকে আরেকটা প্রশ্ন সেটা তো পারতে হবে। মুনির চৌধুরীকে চিনছেন? মুনির চৌধুরী হচ্ছে সেই ব্যক্তি যাকে 14ই ডিসেম্বর
হত্যা করা হয়েছিল। ঠিক আছে, কত সালে? এই 1971 সালে। কি জন্য? ওই যে বুদ্ধিজীবী ছিলেন। তাহলে এই মনির চৌধুরী ছিল আমাদের বাংলাদেশের অন্যতম বুদ্ধিজীবী। তিনি এই কবর নাটকটা কিসের উপর নাটক? এই নাটকটা কিসের উপর লেখা? এটা লেখা হচ্ছে 1952 ভাষা আন্দোলন নিয়ে লেখা। কাহিনী বলবো? কাহিনী হচ্ছে এরকম যে এই যে ওরা আসিনা যেমন শাপলা চত্বরে মানুষ মেরে লাশ লুকাইছে, তারপর হচ্ছে যে আগস্টে জুলাইতে এরকম হত্যা করে লাশ পলাইছে, ঠিক এই সময় পাকিস্তানিরাও এই যে লাশের লুকানো পালানো এবং সেই কবরস্থানের যে একজন ব্যক্তি সেই যে সব দেখে ফেলতেছে, সব যে বুঝে ফেলতেছে, এরকম একটা কবর কাহিনী 1952 ভাষা আন্দোলন কেন্দ্রিক ছাত্রদের যে জেগে ওঠা, জাগ্রত হওয়া, এরকম একটা অনুপ্রেরণাদায়ক একটা নাটক লিখেছিলেন এই মনির চৌধুরী। তিনি তো 52 ভাষা আন্দোলন লেখে দেখেই 1971 পাকিস্তান তার টার্গেট করছে, এই জন্য সুযোগ পাইছে, শেষ করে দিছে। এবার আসি জসিমউদ্দিনের কবর কবিতা। এইখানেও কিছু কথা আছে। বাংলা সাহিত্যের সেই কবিতা যে কবিতার মধ্যে ছন্দের একটু পতন নাই। এবং জসিমউদ্দিন এই কবিতা লিখেছিল তিনি যখন আরো ছোট ছিল, কলেজে পড়ে সেই সময়। এবং তার এই কবিতাটা মানে সে তখন ছাত্র। জসিমউদ্দিন কি? জসিমউদ্দিন তখন ছাত্র। এখন ভাই একজন ছাত্রের কবিতা তো পাঠ্যপুস্তকে আসার কথা না, কিন্তু জসিমউদ্দিন কি দারুণ কবিতা লিখে ফেলছিল যে সেই কবিতাটাকে পাঠ্যপুস্তকে সরকার দিতে বাধ্য হয় এবং খুব আনন্দের সঙ্গে কি সেই পাঠ্যপুস্তকে দেয়। এই তথ্যটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা মনে রাখেন। হ্যাঁ, তাহলে এই জসিমউদ্দিন সেই কবিতাটা কবর কবিতা। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। কি দারুণ কবিতাটা, তাই না? হ্যাঁ, একেবারে চোখ দিয়ে পানি চলে আসে, কেমন আবেগ লাগে, কেমন কষ্ট লাগে যে দাদা কি সুন্দর করে দাদিকে কত ভালোবাসে, কত স্মরণ করে, কত খেয়াল করে। এই হচ্ছে সেই কবিতা, কবর কবিতা জসিমউদ্দিনের। ঠিক আছে, হইল? আচ্ছা, আমরা চলে যাই পরের টপিক। এইবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। আগের টপিকে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ভাষা আন্দোলন লেখা সুফিয়া আক্তার, তাহলে জানেন। তাহলে টাইপ 14 ক্লিয়ার হয়ে থাকলে টাইপ 14 ক্লিয়ার রেখে একটু কমেন্ট করতে পারেন। আমরা তাহলে ক্লিয়ার হব যে এখানে আর কোনো আলোচনার কিছু নেই, বা থাকলে কোন জায়গায় আলোচনা আছে সেই একটু কমে সেই জিনিসটা একটু জিজ্ঞাসা করেন। যেমন বনি আদম আর হচ্ছে বনি আদম, একটা হচ্ছে কাব্যগ্রন্থ মানে কবিতার বই, আর একটা হচ্ছে উপন্যাস। এখন ধরেন আপনার পরীক্ষা প্রশ্ন এসে পড়লো বনি আদম, এখন গোলাম মোস্তফার শওকত ওসমান আপনার প্যাচ লাগতেছে, ভাই এটা মন রাখে, এটা সহজ। কেন জানেন সহজ? আমার কাছে পানি, আমি এটা আলোচনা করলাম না কেন, আমার কাছে একদম পানি। কেন যেন পানি? ভাই আমি এই দুটো জানি না, বনি আদম কাব্যগ্রন্থ না উপন্যাস, সেটা আমার প্যাচ লাগে, আমিও ভুলে যাই। কিন্তু আমার মনে আছে এই গোলাম মোস্তফা বেচারা কবি ছিলেন, তিনি কবিতা ছাড়া জীবন আর কিছু লেখেন নাই। এই করিনু পণ মোরা, এই করিনু পণ, ফুলের মতন গর্ব মোরা, মোদের জীবন, এই গোলাম মোস্তফা লিখছে। আর এদিকে শওকত ওসমান বেচারা লেখছেই কি? বেচারা লেখছে যা লেখছে সব হচ্ছে হয় গল্প অথবা উপন্যাস। এখন আমারে যদি প্রশ্ন করা হয় যে বনি আদম এটা শওকত ওসমানের কি, আমি কি কবিতার বই বলবো? বলবো না, কারণ জানি হয়তো কবিতা লেখে না। আর যদি বনি আদম এটা কি, তাহলে এটা গোলাম মোস্তফার নাম আসলে অবশ্যই এটা কাব্যগ্রন্থ। দেখছেন, এইভাবে করে পারা যায়। খুব ক্লিয়ার না, সরি খুব সমস্যা না। এটা কি? শাহনাজ আক্তার ক্লিয়ার স্যার, ধন্যবাদ। আমরা তাহলে পরের টপিকে যেতেই পারি। দেখছেন তো আলোচনা করেন, তাও বলছিলেন ক্লিয়ার, তারপর আপনারা ক্লিয়ার না করে বলেন ক্লিয়ার। আসেন পরের টপিকে, যা আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু প্রশ্ন আসে, মুক্তিযুদ্ধ ভিত্তিক। দেখেন কি কি। প্রথম আসছে দেয়াল, এটা একটা উপন্যাস। কে কে পড়ছেন হাত তুলতে পারেন। আমি আপনাদেরকে জানায় রাখি, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের এমন কোনো সিঙ্গেল বই নাই যেটা আমি পড়ি নাই, একটাও নাই। একটা মানে আছে না শিশুতোষ, সেটা পড়ে কি করছে না সেটা পড়ে ফেলাইছি। নাটক, হিমু, মিসির আলী, উপন্যাস তো অনেক, প্রায় 300 বা কাছাকাছি উপন্যাস সবগুলো। তারপর কিছু লেখছে মানে আখাউড়া লেখা, এগুলা বেশি গুরুত্বপূর্ণ কিছু না। ওই হিবিজিবি, কাঠ পেন্সিল, তারপর হচ্ছে এরকম আবিজয় কিছু লেখালেখি আছে, সেগুলো মানে পড়তে মজা লাগছে, শেষ করতে হতে সব শেষ করা হয়ে গেছে। তো যাই হোক এরকম। সুতরাং দেয়াল উপন্যাসটা 2বার পড়া হয়েছে, 2বার। এই দেয়ালটার মধ্যেই আমরা দেখতে পাই যে
এই দেয়াল, আচ্ছা দেয়াল উপন্যাস কি নিয়ে লেখা? দেয়াল উপন্যাসের প্রেক্ষাপটটা হচ্ছে 1972, অর্থাৎ 71 যুদ্ধের পর থেকে শুরু করে 1900 এই যে সরি 69 কেন 75, হ্যাঁ 75 5ই আগস্ট, ঠিক আছে? এই সময়ের প্রেক্ষাপটে লেখা। 75 5ই আগস্ট নিয়ে লেখা নাকি আর একটু বেশি হবে? আর একটু যদি বেশি হয় তাহলে জিয়াউর রহমানের আমল পর্যন্ত হবে, মানে 82 বা 79 বা 82 পর্যন্ত হবে, ঠিক আছে? খুব কনফিউজ আমার মনে হচ্ছে এই 75 পর্যন্ত, মানে 5ই আগস্ট। অর্থাৎ বঙ্গবন্ধু এরকম একজন মহান নেতা, এরপর হঠাৎ করে সে হচ্ছে আবার স্বৈরাচার হয়ে ওঠার যে কাহিনী, যে পর্বটা, সেই পর্বটাই মূলত কি লেখক এখানে আলোচনা করেছেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, টাইপ 14, আলহামদুলিল্লাহ, ইয়াসমিন ভীম, ওকে। তাহলে দেয়াল রাজনৈতিক উপন্যাস, কে হুমায়ুন আহমেদ লিখেছেন, এবং এই উপন্যাস ছাপা নিয়ে অনেক কনফিউশন হয়েছে। হাসিনা আমল ছাপাইতে দেয় নাই, আবার ছাপাইতে দিচ্ছে, কারণ এখানে জিয়াউর রহমান নিয়ে আসে। কারণ উপন্যাসটার মধ্যে খুব ক্লিয়ার কাট বঙ্গবন্ধু কি ভালো করছে সেটা যেমন আছে, কি অন্যায়গুলো করছে, কিভাবে করে রক্ষী বাহিনী দেশটাকে ধ্বংস করে ফেলছে, এমন যেমন ছাত্রলীগ বা হাসিনা কতটুকু খারাপ ছিল, ওই সময় রক্ষী বাহিনী তার চেয়ে খারাপ ছিল, এই ইতিহাসগুলো তখন উঠে আসছে। আবার এই জিয়াউর রহমান সময়কে বলা হয়েছে তার সময় দেশের ব্যাপক উন্নয়ন ঘটছে। এরপর যে এই লোকটা এমন গরিব ছিল যে দেশের কোনো কোষাগার থেকে কোনো টাকা পয়সা চুরি টুরি তো করেই নাই। মৃত্যুর পরে তার ভান্ডারে মাত্র কিছু গেঞ্জি আর কিছু প্যান্ট পাওয়া গেছে, কোনো টাকা পয়সাও পাওয়া যায় না। তিনি তার স্ত্রী সন্তানদের টাকা পয়সা দিয়ে রাখতে পারেন না বা দিয়ে যান নাই। তো এরকম একটা সুন্দর উপন্যাস দেয়াল লেখা হয়েছে। আবার দেয়াল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এখন দুইটার মধ্যে কনফিউশন লাগায় ফেলে অনেকে, বা এখানেও কিছুটা যুদ্ধ আছে, যুদ্ধ না, রাজনৈতিক, যুদ্ধের পরে। আর যুদ্ধের ভিত্তিক উপন্যাস লিখছে কে? আবু জাফর শামসুদ্দিন। এই আবু জাফর নিয়ে অনেকে আছে, আবু জাফর ওবায়দুল্লাহ আছে, হচ্ছে ওবায়দুল্লাহ আবু জাফর সিকান্দার আবু জাফর, দেখেন করে নাম আবু জাফর শামসুদ্দিন, তারপরে আবু জাফর ওবায়দুল্লাহ, না ওবায়দুল্লাহ আবু জাফর, না আবু জাফর ওবায়দুল্লাহ, ঠিক আছে, আবু জাফর ওবায়দুল্লাহ, এই একজন লেখক আছে। আবার একজন আছে কি সিকান্দার আবু জাফর। তার মানে বাংলা সাহিত্যে আপনি আবু জাফর পাবেন তিনটা, আবু জাফর শামসুদ্দিন, আবু জাফর ওবায়দুল্লাহ, সিকান্দার আবু জাফর। কনফিউশন দূর করে, যত জায়গায় কনফিউশন হবে এখানে আমি হয়তো দূর করতে পারি নাই, কিন্তু উল্লেখ তো করে দিলাম যে আসলে কে কে আছে আর কি কি হতে পারে। এভাবে আপনি যখনই যা পড়বেন এরকম একটা নোট করতে থাকবেন, নিয়মিত নোট করবেন, খুবই ভালো হয়। এবার আসে হচ্ছে কাচের দেয়াল, জহির রায়হান, 71 দিনগুলি, জাহানারা ইমাম, দেয়ালের দেশ, সৈয়দ শামসুল হক। তার মানে দেখেন দেয়াল 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 দেয়াল, এটা দরকার নাই, এই 4টা দেয়াল দেখেন, তাইলে বুঝতে পারবেন কাচের দেয়াল কি। কাচের দেয়াল উপন্যাস না, কাচের দেয়াল আবার গল্প। কারণ আবু জাফর জহির রায়হান বেশিরভাগ কি লিখতেন? গল্পই লিখতেন। উপন্যাস আছে আরেক ফাল্গুন, ভালো ভালো উপন্যাস আছে। তারপর আমরা চলে যাই হচ্ছে 71-এর ডায়েরি, স্মৃতিকথা, 71-এর বিজয়গাথা, 71-এর যিশু, 71-এর চিঠি, গ্রামীণফোর পথাচা কর্তৃক প্রকাশিত। আচ্ছা আমি একটা বলি, 71-এর ডায়েরি এটা সুফিয়া কামালের, আরেকটা হচ্ছে 71-এর দিনগুলি, যেটা উপৃষ্ঠা চলে গেছে, 71-এর কে লিখছে? জাহানারা ইমাম। কে লিখেছে? 71-এর দিনগুলো লিখেছে জাহানারা ইমাম। 71-এর ডায়েরি লিখেছে সুফিয়া কামাল। দুইজনই সমসাময়িক, ঠিক আছে, সমসাময়িক এই লেখালেখিটা করেছে। তাহলে এরপর হচ্ছে 71-এর বিজয়গাথা লিখছে মেজর রফিকুল ইসলাম, মেজর, একজন কিন্তু মেজর, তিনি 71-এর বিজয়গাথা লিখছেন। আর 71-এর যিশু লিখেছেন শাহরিয়ার কবির, মুরগি কবির।
আর 71-এর চিঠি আপনি এটা শুনবেন, অডিও আছে, এটার অডিওটা আপনারা শুনবেন, তাহলে ভালো লাগবে। যে 71 সময়, বিভিন্ন সময় একটা যুদ্ধের চলাকালীন সময় হয়তো যোদ্ধারা, মুক্তিবাহিনীরা একে অপরের কাছে কি করছে, এই চিঠি আদান প্রদান করছে। সেই চিঠিগুলো কালেকশন করে প্রথম আলো একটা বই করেছে, নাম দিছে কে, 71-এর চিঠি। এটা আমাদের বাংলাদেশের জন্য একটা সংগৃহীত একটা বিষয়, দারুণ কিছু, আপনারা শুনবেন, তাহলে দেখবেন কত আবেগ নিয়ে, কত ভালোবাসা নিয়ে, বাকি সেই যুদ্ধের পরিস্থিতি বা ভয়াবহতাটা সেই চিঠিগুলোর মধ্যে একদম কোন রকম ভণ্ডামি বা অথেন্টিক ভাবে উঠে এসেছে। তাহলে আপনারা সেটা দেখতে পারবেন। তাহলে যাই আশা করি আমাদের এই ক্লাসগুলো খুব দারুণভাবে আপনারা উপভোগ করছিলেন, উপভোগ করবেন। আমাদের আলোচনা আর খুব বেশি নেই, অল্পই। যাক, আপনারা এই পিডিএফটা নিয়ে নিন। এই পিডিএফটা নিয়ে নিলে আপনাদের যে কি বলবো, পিডিএফটা নিয়ে দিতে পারবেন। কারণ হচ্ছে আমাদের এই ভাই বোনের অনেকে প্রশ্ন করতেছে, এখানে করছে যে আমি ওই যে ভর্তি হতে চাই, তারপর হচ্ছে সমাজকর্মের এই ক্ষেত্রে কিভাবে করে যুক্ত হতে পারি, স্বাস্থ্যসেবা বা সমাজসেবা। তো এই জিনিসগুলো নিয়ে এখন একটা আলোচনা করব, কারণ লাইভ চলাকালীন একটা অফার আছে, সে অফারটা যদি আপনারা কেউ মিস না হয় তার জন্য বলতেছি। বরফলা নদী হচ্ছে উপন্যাস, এরপরে ছাদার বাসাদের উপন্যাস, আরেক ফাল্গুন হচ্ছে উপন্যাস, তার বেশ কিছু উপন্যাস আছে। হ্যাঁ, তাহলে কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানতে পারেন। আর যদি আপনারা একদম বেসিক থেকে বাংলা, কি এরকম বাংলা, শুধু বাংলা না, আমরা তো বাংলা বলতেছি, শুধু বাংলা না, আপনি বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ কি করতে পারবেন, এই 4টা বিষয় শিখতে পারবেন, 4টা বিষয়। তাহলে ইনশাল্লাহ, কারণ এই 4টা বিষয় হওয়া মানে যে কোনো জব ইনশাল্লাহ হয়ে যাওয়া। একটা সঠিক স্ট্র্যাটেজি, একটা সঠিক প্রিপারেশন, নিশ্চিত বিজয়, তাই না? তো এটা হয়ে যাবে। কারণ যারা একদম বেসিক থেকে বাংলা, জিকে, ম্যাথ শুনতে যাচ্ছেন, 4টা বিষয় শিখতে যাচ্ছেন, তাদের জন্য আমাদের কিন্তু কি আছে, একটা পূর্ণাঙ্গ কোর্স আছে। পূর্ণাঙ্গ বলতে একদম পূর্ণাঙ্গই, কারণ বই মুখ দিয়ে ক্লাস দিব, বই দিব না, বই দিব ক্লাস দিব না, এমন না। বই দিব, বইয়ের শেষে সাজেশন আছে, তারপর হচ্ছে ক্লাস আছে, ক্লাস শেষে এক্সাম আছে, প্রত্যেকটা ক্লাসের আবার এক্সট্রা করে যে ক্লাস বা পিডিএফ নোট, সেই নোটগুলো আছে। ঠিক আছে? তো সুতরাং আমাদের সাথে কি হয়ে যেতে পারে, যুক্ত হবেন। আপনি এখানে কিন্তু 19তম নিবন্ধন, প্রাইমারি, সমাজসেবা, স্বাস্থ্যকর্মী কোর্স, এই একদম প্রত্যেকটা একদম বেসিক থেকে, 0 থেকে বেসিক পর্যন্ত আমাদের অনেক ভাই বন্ধুরা আমাদের কাছে এসে এই বইটা সংগ্রহ করে নিয়েছে। আপনাদেরও যাদের এরকম বইটা সংগ্রহ দরকার, একদম আমাদের অবশ্যই নিতে পারেন, কিংবা ভর্তি হওয়া মাত্রই অটোমেটিক আপনার ঠিকানায় বইগুলো চলে যাবে। ঠিক আছে? এই যে 4টা বই, বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান, জিকে, 4টা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এই অফারটা আমাদের লাইভ চলাকালীন অবস্থায় চলতে হবে, লাইভ চলাকালীন অবস্থায়। তো একটা পরিবর্তন তো আমরা আনতে চাই, একটু ভাবি, আবার পিছিয়ে আসি, আবার বলি, আবার চিন্তা করি। এই চিন্তার মধ্যেই মূলত আমাদের সময়গুলো চলে যায়। স্টেপটা নিতে হবে বোল্ড, সঠিক সিদ্ধান্ত নিতে হবে না। ইনশাল্লাহ একটা ট্রেনে উঠে পড়ি, ট্রেন যখন একটা গন্তব্য কিংবা সাফল্যের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছাবে, তখন তাহলে কি হবে, আপনারও যে প্রিপারেশন বা প্রস্তুতি বা সাফল্য যেটা, সেটাও একসাথে হয়ে যাবে, একই ট্রেনে, একই সাথে। তাহলে যদি সেটা চাই, তাহলে আমরা কি করতে পারি, এই যে এই কোর্সটা, যে নিবন্ধন ফুল কোর্স, আর তো বললাম শুধু নিবন্ধন না, সমাজসেবা, তারপর হচ্ছে স্বাস্থ্য, সবগুলো কোর্স এই 3065 টাকায় না, মাত্র 4099 টাকায়, সরি 1499 টাকায়। 1499 টাকার মধ্যে যে কেউ যদি প্রশ্ন করে স্যার তাহলে বইকে আলাদা কিনতে হবে, না না, এই 1499 টাকার ভিতরেই, এই 1499 টাকার মধ্যেই 1200 টাকার বই, অর্থাৎ আপনাকে বইগুলো কি করে দেওয়া হবে, পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো সুন্দর করে আপনি পেয়ে যাবেন প্রায় 100+ ক্লাস, 100+ এক্সাম, আর সব ক্লাস কিন্তু কি থাকবে, রেকর্ড থাকবে। আর ক্লাসের পর আপনি ক্লাসেই শেষ করতে পারবেন, বুঝছেন? এবং 4টা বিষয় প্রায় 1200 টাকার মূল্যের বইও পেয়ে যাচ্ছেন, কারণ লেকচার শিট এবং সব সাজেশন একদম ফ্রিতে, মানে এটার মধ্যেই সবকিছু। আর ভর্তি হওয়ার প্রসেসটা খুব কঠিন না, একেবারে ইজি। এই যে নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারে টাকা পাঠিয়েই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা নক দিবেন, বাস লিখবেন ডান। এই মুহূর্তে যারা ভর্তি হতে চাচ্ছেন, ভর্তি হয়ে যাচ্ছেন, তারা হচ্ছে কমেন্টে লেখেন হচ্ছে পেমেন্ট ডান। পেমেন্ট ডান লিখলেই আমরা ভর্তি করে নিতে পারবো। স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগলো। নাজমুস ভেস্তের চাবি, আচ্ছা নামাজ ভেস্তের চাবি, যাক সুন্দর নাম। আসসালাতু মিফতাহুল জান্নাহ, লতা আক্তার, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, তাহলে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ না, ওকে, সমস্যা নেই।
আবার এই যে আমাদের কিন্তু মাত্র একটা পেড ব্যাচের ক্লাস হবে, ঠিক আছে, জাস্ট শুধু পেমেন্ট ডান লিখে দেন, ওকে। আর যদি কারো বিকাশ নগদ না থাকে তারপরেও কিন্তু আমাদের ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে রকেট, ঠিক আছে। তাহলে যে কোনো উপায়ে আমাদের সাথে যুক্ত হওয়া যাবে, এই অফারটি মিস করার মতন কোনো সুযোগই কিন্তু নাই। স্যার এই কোর্সে যারা হয়েছে তাদের ক্লাস কবে থেকে, তাদের ক্লাস এই তো আমরা রুটিন দিয়ে দিব, আপনাদের একটা গ্রুপে যুক্ত করে নেওয়া হয়েছে, যে গ্রুপে যুক্ত করে নেওয়া হয়েছে সেই গ্রুপের কভারের মধ্যে আমাকে রুটিন দিয়ে দিব, সেই রুটিনটা পাওয়া মাত্র মনে করবেন ক্লাস শুরু হয়ে গেছে। তার মানে দেখেন ক্লাস আমরা এখন শুরু করি নেই, দ্রুত করে সবাই এখনই যুক্ত হয়ে যান, ভর্তির জন্য এখনই হিসেব নিয়ে নেন, আজকে করব, সকালে করব, বিকালে করবো, করে কিন্তু খরচটা আরো বাড়াবেন না, কারণ পরে হতে গেলে প্রায় 3500 টাকায় যুক্ত হইতে হবে। এখনের মধ্যে হতে গেলে 1499 টাকার মধ্যে কিন্তু আমরা এই সুযোগটা কিংবা এই অফারটা নিয়ে নিতে পারতেছি। আর কেউ যদি থাকেন শুধু ইংলিশের জন্য এক্সট্রা একটা কেয়ার চাই, এক্সট্রা একটা ব্যাচ চাই, তাদের জন্য বলবো দেখেন 1500 টাকায় প্রায় কি এই 750 টাকা নিতে পারবেন, এই লাইভ চলাকালীন এই অবস্থায় 750 টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন। আর একটা বলি, এটা সুন্দর একটা ফিচার আছে এই ক্লাসে, স্যার আগের যে 2 ব্যাচের যে ক্লাস আছে সবগুলো ক্লাস এখানে ফ্রি আছে। তারপর আবার যে আপনি কি বলে এই যদি এই স্যার আবার যদি কোনো ইংলিশে কোনো নতুন ব্যাচ করে, সেই ব্যাচের যে নতুন নতুন ক্লাস হবে সেই ক্লাস আপনি অটোমেটিক পেতে থাকবেন। তার মানে এখানে একবার ভর্তি হবেন, আনলিমিটেড ক্লাস পেতে থাকবেন, শুধু ইংলিশ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আপনারা কি করেন, আমি আচ্ছা দেখতেছেন স্যার একটু সময় দেন, ভাইকে আলমগীর হোসেন, আচ্ছা ঠিক আছে ভাই, ওকে আমরা সময় দিচ্ছি, কারণ হচ্ছে লাইভ যতক্ষণ চলতে থাকবে ততক্ষণের মধ্যে ভর্তি হলেই এই অফারটা যেটা পেয়ে যাবেন। সুতরাং আপনারা, আমি আপনাদেরকে আরেকটু কিছু সময় দিই, এই কারণ লাইভটা বন্ধ হয়ে গেলে পরেই তখন কিন্তু আর এই সুযোগটা থাকছে না। সুতরাং লাইভ চলতে চলতেই আপনারা যাদের যে উদ্যোগ নেওয়ার সেই উদ্যোগটা এখন নিয়ে নেন। স্যার এই ক্লাসে যারা, আচ্ছা এটা বুঝলাম, আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে হ্যাঁ ঠিক আছে, তাহলে সবার কমেন্ট, সবার আলোচনা আমরা শুনলাম, দেখলাম। যারা ভর্তি হতে চান এইখানের মধ্যে ডিটেলস দেওয়া আছে, সেই ডিটেলস অনুযায়ী আপনি ইনিশিয়েটিভ নেন, এবং যারা উদ্যোগটা ভর্তি হচ্ছে তারা আমাদের কমেন্টের মধ্যে খালি লেখেন পেমেন্ট ডান, পেমেন্ট ডান লিখলে আমরা কি করব, দ্রুতই আপনাকে, কারণ অনেকে ভর্তি হয় আমাদের কাছে মেসেজ আসতে থাকে, কিন্তু অন্তত এই কমেন্টে আর ডানটুক লেখেন না। এইটা যেটা হয় যে আপনার মেসেজটা পাই, এটা চলে আসে, আপনি এদিকে ব্যস্ত হয়ে যান কতক্ষণে এই ক্লাসের মধ্যে যুক্ত করবে, কখন এখানে আমরা অংশগ্রহণ করবো, এটাই থাকে, কিন্তু পড়াটার হয় না, বা এই আপনারটা জানানো হয় না যে আসলে আপনি আমাদের ক্লাস চলাকালীন অবস্থায় যুক্ত হয়ে গেছেন। তাহলে দেখেন জব ফোকাসের এই বিশাল আয়োজন, ঠিক আছে, জব ফোকাস আপনাদের জন্য এই ব্যবস্থাটা নিয়েছে। আরেকটা জিনিস বলে রাখতেছি, এই যে আপনার পেমেন্ট কত বললাম, পেমেন্ট 3000 টাকা পেমেন্ট 1499 টাকা, এবং প্রায় 1200 টাকা বই পেয়ে যাচ্ছেন। কেউ বললেন যে আমি আবার 200 টাকা ক্যাশব্যাক চাই, আপনি 200 টাকা ক্যাশব্যাক দেওয়ার সিস্টেম রয়েছে, আগে ভর্তিটা হন, এরপরে হচ্ছে আমাদের জানাবেন 200 টাকা ক্যাশব্যাক পাওয়ার পদ্ধতিটা কি, আমরা আপনাকে সেই পদ্ধতি জানিয়ে 200 টাকা ক্যাশব্যাকও দিব। তাহলে শুধুমাত্র বইয়ের দামে 100 ক্লাস, 100 এক্সাম, 100 রেকর্ড ক্লাস, তারপর হচ্ছে এরপর হচ্ছে প্রায় 1200 টাকার মূল্যের বই, এই সুযোগটা ভাই কিছুতে ভাই মিস করা যাবে না। ইনশাআল্লাহ আশা করি আপনারা সচেতন, এবং হচ্ছে একটা ক্লাসের মধ্যেই, মানে এক ক্লাসের মাধ্যমেই বা এরকম একটা সুন্দর এক জার্নি বা গাইডলাইন মূলকের মাধ্যমে আপনারা সফল হন, সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।